কন্টিনিউ করছি। তো ডিনার করতে যাওয়ার আগে আমি তোমাদের লাস্ট কি বলেছি, আমি বলেছি যে স্টেবল অক্সিডেশন স্টেট হচ্ছে সবার 3+, ল্যান্থেনাইট মৌলসমূহের স্টেবল অক্সিডেশন স্টেট হচ্ছে 3+, মানে +3। তাই আমরা এই গ্রুপের যখনই কোনো ভৌত ধর্মের কোনো মানে ট্রেন্ড পড়বো, অলওয়েজ আমরা 3+ স্টেটটাকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবার আমি তোমাদের সবার কাছে একটা জিনিস জানতে চাইছি, প্রত্যেকে আমাকে উত্তর দেবে হ্যাঁ বা না, ঠিক আছে? ল্যান্থানাম না, সিরিয়াম থেকে আমি যত লুটেশিয়ামের দিকে আসছি, সিরিয়াম থেকে যত লুটেশিয়ামে আসছি, একটা একটা করে ইলেকট্রন কোথায় ঢুকছে দাদা? 4f এ ঢুকছে। তো এই যে 4f এ ইলেকট্রনটা একটা একটা করে ঢুকছে, এর জন্য কি নতুন করে কোনো ইলেকট্রনিক শেল খুলছে, মানে কোনো কক্ষপথ খুলছে নতুন করে? ঠিক আছে, না খুলছে না। খুব ভালো কথা, তার মানে কক্ষপথ অনুযায়ী কিন্তু পারমাণবিক আকার বৃদ্ধি পাচ্ছে না। বেশ, কিন্তু তোমরা কি এটা এগ্রি করছো যে একটা একটা করে ইলেকট্রন ভিতরে বাইরে বাড়ছে, মানে ভিতরে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন বাড়ছে? হ্যাঁ। প্রোটন বাড়ছে মানে নিউক্লিয় আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে? হ্যাঁ। তাহলে তোমরা আমাকে বলো তো, সিরিয়াম থেকে লুটেশিয়ামে যত যাচ্ছি আমরা, এবং দেখো যেহেতু কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না এবং একই কক্ষপথে ইলেকট্রনগুলো প্রবেশ করছে, প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রেই তো 6টা করে কক্ষপথ, তো আবরণী প্রভাবের কি কোনো পার্থক্য হবে? না, আমরা জানি একই কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করলে আবরণী প্রভাবের কোনো পরিবর্তন হয় না। অতএব কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না এবং আগত ইলেকট্রনটা একই কক্ষপথে প্রবেশ করছে, তাই আবরণী প্রভাবের কোনো পার্থক্য নেই। প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে, মানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা জানি নিউক্লিয় আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে। তো কার্যকরী নিউক্লিয় আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার ফলে, কার্যকরী নিউক্লিয় আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার ফলে তোমরা আমাকে বলো সিরিয়াম থেকে লুটেশিয়াম, ওকে আমি সিরিয়াম থেকে লুটেশিয়াম বলছি, এটা একটু অন্যায় হচ্ছে, বিকজ আই শুড সে সিরিয়াম 3+ থেকে শুরু করে, ঠিক আছে, কারণ আমি বলছি কি +3 স্টেট নিয়ে কাজ করব। সিরিয়াম 3+ থেকে শুরু করে Lu3+ অবধি, ওকে আমি ল্যান্থানামটাকেও এর মধ্যে ইনক্লুড করে দিচ্ছি, La3+, ল্যান্থানাম 3+, সিরিয়াম 3+ থেকে শুরু করে Lu3+ অবধি পারমাণবিক আকার বাড়ছে না কমছে? তোমরা আমাকে বলো। সরি 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 সরি, 1 মিনিট, পারমাণবিক আকার নয়, আমি বলবো আয়নীয় আকার। কেন? আমরা তো পরমাণু নিয়ে কাজ করছি না, আমরা আয়ন নিয়ে কাজ করছি 3+, তাই আমাদের আয়নীয় আকার নিয়ে কাজ। তো আয়নীয় আকার বা আয়নীয় ব্যাসার্ধ বাড়ছে না কমছে? কমছে, ঠিক আছে। তাহলে সিরিয়াম 3+ থেকে শুরু করে লুটেশিয়াম 3+ অবধি কিন্তু আয়নীয় আকার বা আয়নীয় ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে। এই যে ল্যান্থানাইট সিরিজের ক্ষেত্রে সিরিয়াম 3+ থেকে শুরু করে, আমরা ল্যান্থানাম থেকেও বলতে পারি, সিরিয়াম 3+ থেকে শুরু করে লুটেশিয়াম 3+ অবধি এই আয়নীয় আকার বা আয়নীয় ব্যাসার্ধ হ্রাস পায়। এটাকে বলা হয় হচ্ছে ল্যান্থানাইট সংকোচন। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় হচ্ছে ল্যান্থানাইট সংকোচন। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে ল্যান্থানাইট সংকোচন। নিশ্চয়ই নতুন কিছু না। ওকে, তাহলে একবার পড়ি যে ল্যান্থানাইট সংকোচন জিনিসটা কি বলছে। জলের মতো ক্লিয়ার আমাদের কাছে, আর এই জিনিস আমরা নতুন পড়ছি না, এই প্রথম সংকোচন বলে টার্মটা ওরা ইউজ করলো, কিন্তু জিনিসটা আমরা জানি যে পারমাণবিক আকার হ্রাস পাচ্ছে, মানে আয়নীয় আকার হ্রাস পাচ্ছে। পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে ল্যান্থানাইট মৌলগুলির, তোমাদের পরীক্ষায় কোশ্চেন দেবে, ভালো করে শোনো। এফ ব্লকের একটা কোশ্চেন তোমাদের কি বলেছি? ছাপ্পা কোশ্চেন নাম্বার 1 বলেছি, স্টেবল মানে সুস্থিত জারণ স্তর কি দাদা? +3। সেকেন্ড ছাপ্পা কোশ্চেন, ল্যান্থানাইট সংকোচন কি? 11 এবং 12 কমন কোশ্চেন। 11 আসতো পর্যায় সারণীতে, 12 আসবে এফ ব্লক থেকে। পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে ল্যান্থানাইট মৌলগুলির পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায় সিরিয়াম থেকে লুটেশিয়াম অবধি। ল্যান্থানাইট সমূহের পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস পুরোপুরি নিয়মিত না হলেও আয়নীয় ব্যাসার্ধ, এই কথাটার মানে কেউ বলতে পারবে যে পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস পুরোপুরি নিয়মিত না হলেও আয়নীয় ব্যাসার্ধ, এবং কোন আয়নীয় ব্যাসার্ধটা? Ln3+ স্টেটের কথা বলা হচ্ছে। তো পারমাণবিক ব্যাসার্ধের হ্রাসটা পুরোপুরি নিয়মিত নয়, কিন্তু আয়নীয় ব্যাসার্ধটা ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে কেন হয়? La3+ থেকে Lu3+ অবধি। তোমরা কেউ আনমিউট করে বলতে পারবে যে পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে এই হ্রাসটা নিয়মিত নয়, মানে পার্টিকুলারলি একেবারে কমছে এরকম হয় না, ফ্লাকচুয়েট করে, কমছে বাড়ছে এরকম হতে থাকে। এইটা কেন হয় তোমরা কেউ এক্সপ্লেন করতে পারবে আমাকে আনমিউট করে, যে কেন পারমাণবিকের ক্ষেত্রে হয় না আর নিয়মিতটা কেন আয়নীয় ক্ষেত্রে হচ্ছে? আমি বলে দিচ্ছি, ভালো করে দেখো। যদি একটু ভালো করে লক্ষ্য করো এই জায়গাটা, নর্মাল যখন পারমাণবিক ইলেকট্রনিক কনফিগারেশন ছিল, কি বলছি প্রথম থেকে আজকে, যে পার্টিকুলার কোনো পিরিয়ডিক ম্যানার দেখাচ্ছে না,
কখনো 4f1 কখনো 4f3 হয়ে যাচ্ছে। এরকম হলে কি ইলেকট্রনিক কনফিগারেশন যদি এরকম উল্টোপাল্টা হয় তাহলে কি পারমাণবিক ব্যাসার্ধের আকারটার হ্রাস বৃদ্ধি ঠিকঠাক হবে? না। কিন্তু আমরা যদি 3+ স্টেটটাকে দেখি সুন্দর করে 0 1 2 3 4 5 6 নর্মালি পিরিয়ডিকভাবে বাড়ছে। তো যেখানে ইলেকট্রনের কনফিগারেশনটা যখন পিরিয়ডিকভাবে চেঞ্জ হবে সেখানেই তো আয়নীয় আকার হ্রাস হোক বা বৃদ্ধি হোক সেটা নিয়মিতভাবে হবে, অ্যাটলিস্ট লাফিয়ে লাফিয়ে হবে না। বুঝতে পারলে সবাই পার্থক্যটা? তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কেন নিয়মিত না, কিন্তু আয়নীয় ব্যাসার্ধ নিয়মিতভাবে হচ্ছে। এসব আমার কাছে নাইটমেয়ার ছিল। এই কেন পারমাণবিক ব্যাসার্ধ নিয়মিত নয়, আয়নীয় ব্যাসার্ধ নিয়মিত, এ আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না। এবার বলছে কি ল্যান্থানাম থেকে শুরু করে, এবং তোমাদের বলে রাখি এই যে আয়নীয় আকার যে হ্রাস হয়ে যাচ্ছে, হ্রাসটা এমন কিছু নয়, খুব ক্ষুদ্র পরিমাণে হ্রাস হচ্ছে। যদি এটা ল্যান্থানাম হয়, এটা হচ্ছে লুটেশিয়াম। খুব একটা কিন্তু আকারের পার্থক্য নয়, খুব ক্ষুদ্র পার্থক্য। কত পার্থক্য? সব মিলিয়ে হয়তো 20 পিকোমিটার হ্রাস হয়। এখান থেকে শুরু করে এত অবধি হয়তো 20 পিকোমিটার হ্রাস হচ্ছে। পিকোমিটার মানে কত দাদা? 20 পিকোমিটার মানে হচ্ছে 20 × 10⁻⁻12 মিটার, তাই না? রাইট, ইয়েস। তো বলছে ল্যান্থানাম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত এই 14টি মৌল অতিক্রম করার পর মোট আয়নীয় ব্যাসার্ধের হ্রাস ঘটে প্রায় 20 পিকোমিটার। অত্যন্ত ক্ষুদ্র মান। ঠিক আছে? ল্যান্থানাইট মৌলগুলির ক্ষেত্রে পারমাণবিক আয়তনের এরূপ সংকোচনকে বলা হয় ল্যান্থানাইট সংকোচন। তাহলে এই যে পারমাণবিক বা আয়নীয় আকারটা কমে যাচ্ছে নিউক্লিয় আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে, এটাকেই আমরা নতুন করে নাম দিয়েছি ল্যান্থানাইট সংকোচন। তোমরা সবাই বলো ল্যান্থানাইট সংকোচন বুঝতে পারলে না? সবাই বুঝতে পেরেছো ল্যান্থানাইট সংকোচন একদম জলের মতো জিনিস। ঠিক আছে? স্যার তোমাদের মনে আছে আমি যখন তোমাদের প্রথম দিন ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছিলাম, বলে দেখো গ্রাফটা ভালো করে দেখে নাও। এই গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি ওরা কিন্তু আয়নটাকে নিয়েই কাজ করেছে। ঠিক আছে? শুধু এগুলোর দিকে তাকাবে না, এগুলো বেকার, সব ফালতু। শুধু এটার দিকে তাকাও, দেখো আস্তে আস্তে কিন্তু আয়নীয় ব্যাসার্ধটা নিচের দিকে নেমেছে, ল্যান্থানাম থেকে লুটেশিয়ামের দিকে নিয়মিতভাবে নেমেছে। কতটা কমেছে? 20 পিকোমিটার সামথিং। 20 পিকোমিটার সামথিং চেঞ্জ হয়েছে এটা। ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে একদিনকে পড়িয়েছিলাম মনে আছে যে আবরণী প্রভাবের একটা ক্রম আছে। আবরণী প্রভাবের ক্রমটা কীরকম হয়? আবরণী প্রভাবের ক্রমটা হচ্ছে এরকম, এস, এই যে দেখাও আছে দেখো, SPDF। এটা একটু আগে থেকে বলে রাখি। মানে কি আমি বলেছিলাম যে এস এবং পি উপকক্ষের আবরণী প্রভাবের মান সবচেয়ে বেশি, ডি এবং এফ উপকক্ষের সো ডি এবং এফ উপকক্ষের আবরণী প্রভাবের মান কিন্তু অনেক কম হয়। এদের ক্ষেত্রে আবরণী প্রভাবের মানটা অনেকটাই কম। এস এবং পি উপকক্ষের ক্ষেত্রে বেশি হবে। কেন হয় না? কারণ এদের ডিফিউজড শেপ থাকে, বাংলায় বলে পরিব্যাপ্ত আকৃতি। এই ডি এবং এফ অরবিটালের ডিফিউজড শেপ বা পরিব্যাপ্ত আকৃতির জন্য আবরণী প্রভাবের মান খুব কম হয়। ফলে কি হচ্ছে, আবরণী প্রভাবের কাজটা কি ছিল? নিউক্লিয় আকর্ষণ বলের প্রভাবটাকে কমিয়ে দেওয়া। নিউক্লিয় আকর্ষণ বল কি করে? নিউক্লিয় আকর্ষণ বল হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ থেকে ভিতর দিকে টানে। তো এস এবং পি অরবিটালের উপস্থিতির জন্য কি হচ্ছে, এস এবং পি অরবিটালের উপস্থিতির জন্য আবরণী এই কার্যকরী নিউক্লিয় আকর্ষণ বলটা কমে যায়। কিন্তু যেহেতু এটা এফ ব্লক নিয়ে পড়াশোনা করছি, তো অবভিয়াসলি এফ অরবিটালের উপর আবরণী প্রভাবের মানটা অনেকটাই কম হবে, কারণ এফ ব্লকের বা এফ অরবিটালের আকারটা পরিব্যাপ্ত আকৃতির বা ডিফিউজড আকৃতির। তাই এক্ষেত্রে কিন্তু আবরণী প্রভাবটা অতটা বেশি কার্যকরী নয়। তাই নিউক্লিয় আকর্ষণ বলকে এখানে কেউ দমাতে পারছে না। নিউক্লিয় আকর্ষণ বল বেশ ভালোভাবেই বাড়ছে এবং এই পারমাণবিক বা আয়নীয় আকার হ্রাস পাচ্ছে, যেটাকে আমরা ল্যান্থানাইট সংকোচন বলছি। তাহলে ল্যান্থানাইট সংকোচন তো বোঝা গেছে দাদা। ডেফিনেশন আশা করি লিখতে পারবে তোমরা। কেউ কিন্তু বললো যে ডেফিনেশনটা লিখতে পারবে না, তাহলে মুশকিল আছে। কিন্তু ল্যান্থানাইট সংকোচন কিন্তু পরীক্ষায় মানে সিনসিয়ারলি কোশ্চেন দেবে তোমাদেরকে, তখন কিন্তু বলতে হবে। তাহলে কি বলেছি যে এভাবে লিখতে পারো, ল্যান্থানাইট গ্রুপে বা ল্যান্থানাইট শ্রেণীতে ল্যান্থানাম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত 14টি মৌল অতিক্রম করার পর, না এভাবে লিখবে, এটা একটু এই জায়গাটা ভালো করে লিখলে বেটার হয় আই থিঙ্ক। ল্যান্থানাইট সমূহের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির এখান থেকে লিখবে, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে ল্যান্থানাইট মৌলগুলির পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। ঠিক আছে? এটা লিখবে যে পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস পুরোপুরি নিয়মিত না হলেও আয়নীয় ব্যাসার্ধ ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে হ্রাস পেতে থাকে। ভালো কথা।
এই 14টা এলিমেন্টের কথাটা যদি মনে না থাকে যে 20 পিকোমিটারটা আর লিখতে হবে না। তারপর লিখবে ল্যান্থানাইট মৌলগুলির ক্ষেত্রে পারমাণবিক আয়তনের এরূপ সংকোচনকে ল্যান্থানাইট সংকোচন বলে। তাহলেও নাম্বার পেয়ে যাবে। তাহলে কি বললাম, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে ল্যান্থানাইট মৌলগুলির পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। ল্যান্থানাইট সমূহের পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস পুরোপুরি নিয়মিত না হলেও আয়নীয় ব্যাসার্ধ ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে La3+ থেকে Lu3+ পর্যন্ত হ্রাস পেতে থাকে। ঠিক আছে, তারপরে লিখবে ল্যান্থানাইট মৌলগুলির ক্ষেত্রে পারমাণবিক আয়তনের এরূপ সংকোচনকে ল্যান্থানাইট সংকোচন বলে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই ল্যান্থানাইট সংকোচনের কারণ কি। ল্যান্থানাইট সংকোচনের কারণটা আমরা পড়বো। আচ্ছা, কারণ কি তোমরা জানো না? সবাই জানো, একটা একটা করে ইলেকট্রন বাড়ছে, তাই নিউক্লিয়াসের ভিতরে প্রোটনও বাড়ছে, এবং প্রোটন বাড়ার জন্য কি হচ্ছে, আস্তে আস্তে নিউক্লিয় আকর্ষণ বলটা বৃদ্ধি পাচ্ছে। নিউক্লিয় আকর্ষণ বল বৃদ্ধির জন্য কি হচ্ছে, পারমাণবিক আকারটা হ্রাস পেতে থাকে, আর কিছুই না, মানে আয়নীয় আকারটা হ্রাস পেতে থাকে। এবং সেই সঙ্গে বলে রাখি, যেহেতু এটা এফ অরবিটালের ইলেকট্রনটা যেহেতু এফ অরবিটালে ঢুকছে, এফ অরবিটালের পরিব্যাপ্ত আকৃতির জন্য আবরণী প্রভাবের মান অত্যন্ত কম হয়, তাই এক্ষেত্রে নিউক্লিয় আকর্ষণ বল হ্রাস পাচ্ছে না। তো কি বলেছে দেখি, পরিব্যাপ্ত আকৃতির ল্যান্থানাইট সারির, এখান দিয়ে ল্যান্থানাইট সারির মৌলগুলির ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে অভ্যন্তরীণ 4f অরবিটালে একটি করে নতুন ইলেকট্রন প্রবেশ করে, সবাই জানি আমরা। এবং সেই সঙ্গে নিউক্লিয়াসের ধনাত্মক আধান কেন হয়, কারণ প্রোটন বৃদ্ধি পায়, 1 একক বৃদ্ধি ঘটে। এফ উপকক্ষের পরিব্যাপ্ত আকৃতির ফলে এই উপকক্ষে উপস্থিত ইলেকট্রনের আবরণী প্রভাব খুব কম হয়। আবরণী প্রভাবের ক্রমটা ওরা বলে দিয়েছে SPDF, তাহলে সবচেয়ে কম কে এফ। তাই নিউক্লিয়াসের বর্ধিত আধানের প্রভাবকে এফ উপকক্ষে প্রবিষ্ট ইলেকট্রন যথেষ্ট পরিমাণে আড়াল করতে পারে না। এর ফলে নিউক্লিয়াসের বর্ধিত বা কার্যকরী আধান দ্বারা বহিস্তম কক্ষের ইলেকট্রন অধিক পরিমাণে আকৃষ্ট হয় ও পারমাণবিক আয়তনের সংকোচন ঘটে। সুতরাং পরমাণু ক্রমাঙ্কে তোমাদের যদি এত ভালো ল্যাঙ্গুয়েজ মনে না থাকে, বাকি কেওড়া ল্যাঙ্গুয়েজে লিখবে, তাও তোমরা নাম্বার পেয়ে যাবে। শুধু টার্মগুলো মেনশন করো, যে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে নিউক্লিয়াসের ভিতরে, তাই নিউক্লিয় কার্যকরী আকর্ষণ বল বৃদ্ধি পায়। এফ অরবিটালের পরিব্যাপ্ত আকৃতির জন্য আবরণী প্রভাবের মান অত্যন্ত কম হয়, তাই কার্যকরী নিউক্লিয় আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পারমাণবিক আয়তন হ্রাস পেতে থাকে। ল্যান্থানাইট সংকোচনের কারণ হয়ে গেল আমাদের। সো প্লিজ একবার তোমরা বলে দাও আমাকে যে ল্যান্থানাইট সংকোচন জিনিসটা কি আর ল্যান্থানাইট সংকোচনের কারণটা কি, বুঝতে পেরেছো কিনা? 14টা এলিমেন্ট যখন আস্তে 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 আয়নীয় ব্যাসার্ধ হ্রাস পায়, ওটা ল্যান্থানাইট সংকোচন। হ্রাস পাওয়ার কারণ হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন সংখ্যা বৃদ্ধি, তাই কার্যকরী নিউক্লিয় আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে। এবং এফ অরবিটালের পরিব্যাপ্ত আকৃতির জন্য আবরণী প্রভাব অত্যন্ত কম হয়, তাই কার্যকরী নিউক্লিয় আকর্ষণ বলটা ক্ষেত্রে বেশি। কার্যকরী নিউক্লিয় আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পারমাণবিক আয়তন কমতে থাকে। এটাই হচ্ছে ল্যান্থানাইট সংকোচনের কারণ। সো ল্যান্থানাইট সংকোচন কি এবং ল্যান্থানাইট সংকোচনের কারণ, আনসার প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা? যেমন তোমরা আজকে হ্যাঁ হ্যাঁ বলছো, আমি কিন্তু অফলাইনে পড়া ধরবো, সেই অনুযায়ী কিন্তু বাড়িতে পড়ো, রেসপন্স করো। এনিওয়েজ, এবার আজকে আমরা আসছি ল্যান্থানাইট সংকোচন আমাদের পড়া হয়ে গেছে, তো আমাদের এবার জানতে হবে যে ল্যান্থানাইট সংকোচনের জন্য প্রভাব কি পড়ে। ঠিক আছে, ল্যান্থানাইট সংকোচনের জন্য 5টা বা 6টা মতো প্রভাব থাকে, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি, মানে সবকটাই আমি করিয়ে দেবো, কোনোটা বাদ দিচ্ছি না, কিন্তু মেন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 3-4টে থাকে, আমি সেগুলো বলে দেবো একবার যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি সবকটাই করে দিচ্ছি আপাতত, বাড়িতে তোমরা পড়েই নেবে। ইম্পর্টেন্ট বলে আর পড়ো না, কারণ এইটুকু সেকশন তো কোথা থেকে কোশ্চেন দিয়ে দেবে আমরা কেউ জানি না। ওকে, সো এবার আমি প্রথমেই আসছি একটা পিরিয়ডিক টেবিল নিয়ে, ভালো করে দেখবে, খুব ভালো করে শুনবে এটা। আচ্ছা, তোমাদের যদি আজকে আমি বলি যে ঠিকঠাক বুঝে উত্তর দেবে কিন্তু, হ্যাঁ, এই স্ট্রনশিয়াম আর বেরিয়াম এদের দুজনের পারমাণবিক আকার প্রায় সমান, তোমরা কি আমার এই কথাটা মানবে? উত্তর দাও তো, হ্যাঁ কি না।
স্ট্রনশিয়াম এবং বেরিয়াম এদের পারমাণবিক আকার সমান। তোমরা এটা মানবে কি? না। কেন? কারণ দাদা আমরা এইটুকু সেন্স এতদিনে করতে পেরেছি যে স্ট্রনশিয়ামের নিচে যেহেতু বেরিয়ামটা রয়েছে, অবভিয়াসলি স্ট্রনশিয়ামের থেকে একটা হলেও কক্ষপথ বেরিয়ামের কিন্তু বেশি থাকবে। ঠিক আছে? তাহলে অবভিয়াসলি ইট্রিয়াম, তার পাশে রয়েছে ইট্রিয়াম, ইট্রিয়াম এবং ল্যান্থানাম এদের পারমাণবিক আকার তোমরা সমান মানবে? না 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 না। একটা কক্ষপথ নিচে রয়েছে, তাহলে কখনোই ওদের পারমাণবিক আকার সমান হতে পারে না। ঠিক আছে? আচ্ছা, কিন্তু তোমরা এইটা বোধহয় মানো যে পর্যায় সারণী বরাবর যত আমরা বাঁদিক থেকে ডান দিকে যাই, যত পর্যায় সারণী বরাবর বাঁদিক থেকে আমরা ডান দিকে যাচ্ছি একটা পর্যায় ধরে, তত কিন্তু পারমাণবিক আকার হ্রাস পেতে থাকে, তাই না? যেমন সোডিয়ামের পারমাণবিক আকার যদি এরকম হয়, ম্যাগনেসিয়ামে একটু কম হবে, এই অ্যালুমিনিয়ামে আরেকটু কম হবে, সিলিকনে আরেকটু কম হবে, এইভাবে আস্তে আস্তে কমতে কমতে যায়, তাই তো? ক্লোরিন অব্দি একদম ছোট হয়ে যায়। এরপর কি হয়, আবার যখন পটাশিয়ামে আসছে, কক্ষপথ বৃদ্ধি পাওয়ার জন্য সোডিয়ামের থেকে ওটা আরেকটু বড় হয়ে যাচ্ছে। ক্যালসিয়াম আবার একটু কমছে, কিন্তু কমলেও ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের থেকে তো অ্যাটলিস্ট বড় থাকবে রে বাবা। ঠিক আছে? আবার এভাবে এটা হ্রাস পেতে পেতে যাবে। আবার পরেরটা যখন আসবে রুবিডিয়াম আরও বড় হয়ে যাবে। হ্রাস ওরা পাচ্ছে, কিন্তু যে যার নিচের মৌলের থেকে কিন্তু সবসময় বড় হয়। বোরন অ্যালুমিনিয়ামের থেকে ছোট, বা অ্যালুমিনিয়ামকে আমি বলতে পারি অ্যালুমিনিয়াম বোরনের থেকে বড়, গ্যালিয়াম আবার অ্যালুমিনিয়ামের থেকে বড়, ইন্ডিয়াম আবার গ্যালিয়ামের থেকে বড়। এটাই তো নিয়ম। যত তুমি নিচের দিকে নামবে গ্রুপ বরাবর পারমাণবিক আকার বৃদ্ধি পেতে থাকে, কিন্তু গ্রুপ পিরিয়ড বরাবর বাইরের থেকে ডান দিয়ে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। ঠিক? সবাই জানো এটা আমরা? হ্যাঁ দাদা জানি এটা আমরা। তো সেই অনুযায়ী যদি তোমাদেরকে আমি বলি, একটু বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, এই জায়গাটা লক্ষ্য করবে, রুবিডিয়াম কোথা থেকে দেখাই বলো তো? ওকে, বোঝার চেষ্টা করো। আমি জানি না বলতে পারবো কিনা এটা। এটা হচ্ছে রুবিডিয়াম। এই যে রুবিডিয়াম, এখান থেকে শুরু করছি। হ্যাঁ, এটা হচ্ছে রুবিডিয়াম। রুবিডিয়াম বেশ। স্ট্রনশিয়াম, ইট্রিয়াম, জার্কোনিয়াম, এই যে জার্কোনিয়াম হচ্ছে জেডার। হ্যাঁ, জার্কোনিয়াম জেডার 40, জার্কোনিয়াম। তারপর নিওবিয়াম, মলিবডেনাম, ট্যাকটিনিয়াম, রুথেনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, আরও কুচি কুচি হয়ে যাবে আস্তে আস্তে, কারণ পর্যায় সারণীতে বাদিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। বাদিক থেকে যত ডান দিকে যাবো পারমাণবিক আকার হ্রাস পাবে। ঘুরে ফিরে এই জেনন টেনন পেরিয়ে যখন আবার সিজিয়ামে এসছি, এটা ছিল রুবিডিয়াম, এবার সিজিয়ামে এসছি। সিজিয়াম রুবিডিয়ামের থেকে একটু বড় হবে, একটু বড় হলো, দেখো বড় আছে আকারে। কেন? কক্ষপথের সংখ্যা বেশি, বড় হবে। ভালো। রুবিডিয়ামের থেকে বড়। আবার সিজিয়ামটা রুবিডিয়ামের থেকে বড়। তার পাশে আছে বেরিয়ামটা সিজিয়ামের থেকে হয়তো একটু ছোট, কিন্তু উপরে যে স্ট্রনশিয়াম আছে তার থেকে কিন্তু এটা বড়ই হবে, তাই না? কারণ একটা হলো কক্ষপথ বেশি। ওকে, নাও দিস ইজ জার্কোনিয়াম। ঠিক আছে? একটা মিস করে গেছি গো, সরি। এটা জার্কোনিয়াম নয়, এটা ইট্রিয়াম। জার্কোনিয়াম এটা। আচ্ছা, ইট্রিয়ামের নিচে কে রয়েছে? ইট্রিয়ামের নিচে রয়েছে ল্যান্থানাম। হ্যাঁ, ল্যান্থানাম হয়তো বেরিয়ামের থেকে ছোট, কিন্তু ইট্রিয়ামের থেকে তো বড়ই। আচ্ছা, জার্কোনিয়ামের নিচে কে আছে? জার্কোনিয়ামের নিচে আছে হ্যাফনিয়াম। তাহলে হ্যাফনিয়াম নিশ্চয়ই জার্কোনিয়ামের থেকে বড়ই হবে। এর থেকে তো বড় অ্যাটলিস্ট এটা, তাই তো? এর থেকে তো বড়। কিন্তু এটা যদি ল্যান্থানাম হয়, এরপর একটা গল্প আছে। গল্পটা কি? ল্যান্থানামের পরের এলিমেন্টগুলো না, ল্যান্থানামের পরের এলিমেন্ট কি হ্যাফনিয়াম? না দাদা, ল্যান্থানামের পরের এলিমেন্ট কিন্তু হ্যাফনিয়াম নয়। ল্যান্থানামের পরের এলিমেন্ট হচ্ছে সিরিয়াম, যেটা অন্য একটা টেবিলে চলে গেছে সম্পূর্ণ। তাহলে এটা ছিল ধরে নাও ল্যান্থানামের আকার ধরে এটা ছিল। তারপর না সিরিয়াম, লুটেশিয়াম,
এভাবে আস্তে আস্তে করে আকারগুলো ছোট হয়েছে। নিওডাইমিয়াম, প্রোমিথিয়াম, স্যামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম, হোলমিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম, লুটেশিয়াম। আকারগুলো ল্যান্থানাম থেকে আস্তে 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 আরও ছোট হয়ে গেছে। ছোট হয়ে লুটেশিয়াম ক্রস করার পর যখন হ্যাফনিয়ামে এসছি, তখন দেখা যাচ্ছে পারমাণবিক আকারটা এরকম হয়ে গেল। এটা দেখে একটু শক হয়ে গেলাম আমরা, কি ছোট হতো হয়তো এরকম হতো, এত কুচি হুকি করে হয়ে গেল। কারণ তো আমরা ভাবছি যে ল্যান্থানামের পরে হ্যাফনিয়াম আছে, বাট ডিপ ডাউন উই নো ল্যান্থানামের পরে মোটেই হ্যাফনিয়াম নেই। ল্যান্থানামের পরে রয়েছে এই 14টা এলিমেন্ট, এবং সেই 14টা এলিমেন্টে ল্যান্থানাইট সংকোচন হচ্ছে, যার ফলে পারমাণবিক আকার অত্যন্ত কম হয়ে যাচ্ছে। তাই লুটেশিয়ামের পরের যে মৌল হ্যাফনিয়াম, যখন আবার তোমরা ডি ব্লকে ফিরে গেছো, তখন কি ও আবার গাবদা হয়ে যাবে নাকি? না, ও আবার লুটেশিয়ামের থেকে একটু ছোট হবে। বুঝতে পারলাম কি বললাম? তোমরা যখন ল্যান্থানামের পর সিরিয়াম, প্রাসিওডাইমিয়াম, নিওডাইমিয়াম এবং করে লুটেশিয়াম অব্দি গেছো, আকারটা আস্তে আস্তে ছোট হয়েছে। লুটেশিয়ামের পর আবার তোমরা হ্যাফনিয়ামে ফিরে যাবে, তাই না? হ্যাফনিয়ামে যখন ফিরে যাচ্ছ, তখন কি আকারটা আবার গাবদা হয়ে যাবে? না, লুটেশিয়াম, ধরো এটা ছিল তোমাদের লুটেশিয়াম, ধরো এরকম কমতে কমতে ল্যান্থানাইট সংকোচন হতে হতে তোমার ধরো এটা ছিল লুটেশিয়াম, তো হাফনিয়াম কি হবে? এর থেকে আরেকটু ছোটই তো হবে, তাই না? লুটেশিয়াম যেটা ছিল তার থেকে একটু ছোট হয়েছে হাফনিয়াম। এবার দেখো তো, তোমাদের কি সামহাও মনে হচ্ছে না যে জার্কোনিয়াম আর হাফনিয়াম, উত্তর দেবে সবাই, জার্কোনিয়াম আর হাফনিয়াম ওদের পারমাণবিক আকারটা অনেকটা এক হয়ে গেছে, যেটা হওয়ার কথা ছিল না। জার্কোনিয়ামে একটা কক্ষপথ কম, হাফনিয়ামে কিন্তু একটা কক্ষপথ বেশি রয়েছে। তা সত্ত্বেও ওদের এই ল্যান্থানাম আর হ্যাফনিয়ামের মাঝখানে 14খানা এলিমেন্ট রয়েছে, যার মধ্যে পারমাণবিক সংকোচনটা এতটাই হয়েছে যে লুটেশিয়ামের পরবর্তী মৌল এইচএফ, যেটাকে আবার আমরা পর্যায় সারণীতে জার্কোনিয়ামের নিচে বসিয়েছি, যেটা জার্কোনিয়ামের থেকে বড় হওয়া উচিত ছিল, কিন্তু দেখা যাচ্ছে পারমাণবিক আকার প্রায় সেম হয়ে গেছে। কারণ 14খানা মৌল ধরে পারমাণবিক সংকোচন হয়েছে, তাহলে পারমাণবিক আকার কতটা কমে গেছে। দেখা যাচ্ছে হ্যাফনিয়ামের পারমাণবিক আকারটা জার্কোনিয়ামের সঙ্গে প্রায় সমান, এবং সমান মানে কীরকম বলতো, এটার জার্কোনিয়ামের হয় হচ্ছে 160 পিকোমিটারের ব্যাসার্ধ, আর হ্যাফনিয়ামের হচ্ছে 159 পিকোমিটার। উল্টে দেখো একটু কম বরঞ্চ, 1 পিকোমিটার। হ্যাঁ, 1 পিকোমিটারটা বড় কথা নয়, কিন্তু কম বা প্রায় কাছাকাছি। তা তোমরা আমাকে এই উত্তরটা দাও যে রুবিডিয়ামের থেকে সিজিয়াম বড়, কারণ একটা কক্ষপথ বেশি। স্ট্রনশিয়ামের থেকে বেরিয়াম বড়, কারণ একটা কক্ষপথ বেশি। ইট্রিয়ামের থেকে ল্যান্থানাম বড়, কিন্তু জার্কোনিয়াম আর হ্যাফনিয়াম কেন ইকুয়াল হয়ে গেল? কারণ ল্যান্থানাম আর হ্যাফনিয়ামের মধ্যে আছে 14খানা এলিমেন্ট, যার মধ্যে ল্যান্থানাইট সংকোচন হয়েছে, যার জন্য আকারটা অত্যন্ত ক্ষুদ্র হয়ে গেছে। হ্যাফনিয়াম, লুটেশিয়ামের পরবর্তী মৌল আবার হ্যাফনিয়াম, যেটা পরমাণু পর্যায় সারণীতে আমরা জার্কোনিয়ামের ঠিক নিচে বসিয়েছি। ওই জন্য দেখা যাচ্ছে জার্কোনিয়াম এবং হ্যাফনিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান। একটা রেসপন্স করো, সবাই বুঝতে পেরেছো কিনা? আর যদি কেউ না বোঝো সে বলো। ফার্স্ট রেসপন্স, ফার্স্ট। বাবারে, কৌশলী উত্তেজিত হয়ে গেছে। ঠিক আছে, সো আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার রাইট নাও। তাহলে দাদা, আচ্ছা এবার এরকম মিল কি শুধুমাত্র জার্কোনিয়াম আর হ্যাফনিয়ামে দেখাবে? না, ল্যান্থানামের পরে যে এলিমেন্টগুলো রয়েছে এরা সবাই মোটামুটি দেখায়। নিওবিয়াম, ট্যান্টেলাম এরাও দেখাবে, রুথেনিয়াম, অসমিয়াম এরাও দেখাবে। মোটামুটি এরা সবাই মোটামুটি দেখাতে পারে, সবাই না হলেও মোটামুটি এরা সবাই দেখায়, কারণ এরা ল্যান্থানামের পরে এসছে, তাই না? তো ল্যান্থানামের পরে যদি আসে, তাহলে এদের সবার আগেই ল্যান্থানাইট সংকোচনটা হয়ে রয়েছে। এবং মজার কথা দেখেছো, হ্যাফনিয়াম কিন্তু অ্যাকচুয়ালি জার্কোনিয়াম, হ্যাফনিয়াম এটা কিন্তু কেউ এফ ব্লকের মৌল নয়, কিন্তু এফ ব্লকের ল্যান্থানাইট সংকোচনের প্রভাব গিয়ে ডি ব্লকের মধ্যে পড়ছে। কি ভয়ঙ্কর ব্যাপার না? এটা কিন্তু ডি ব্লকের মৌল নয়, কিন্তু ওদের প্রভাব গিয়ে পড়ছে ডি ব্লকের মধ্যে। এফ ব্লকের প্রভাব গিয়ে ডি ব্লকের মধ্যে পড়লো। ভয়ঙ্কর জিনিস। ক্লিয়ার তো? বোঝা গেছে আই থিঙ্ক? বেশ, পয়েন্টটা তাহলে একটু পড়িয়েই রাখি। ভেবেছিলাম একবারে পড়িয়ে তারপর পয়েন্টগুলো করাবো। কোথায় গেল পয়েন্টটা? ল্যান্থানাইট সংকোচনের ফলে, দেখো পয়েন্টটার নাম কি, দ্বিতীয় ও তৃতীয় সন্ধিগত সারির মৌলের পারমাণবিক আকারের সাদৃশ্য। ভাই তবে বলা হয়নি, কত কিছু বলতে হয়। ডি ব্লক পড়ানোর সময় ডিটেলসে পড়াবো, এখন উপর বলে দিচ্ছি জিনিসটা। মনে রাখবে
প্রথম ডি ব্লক যেটা সেটাকে বলা হচ্ছে 3D সিরিজ, পরের ডি ব্লকটাকে বলা হচ্ছে 4D সিরিজ, তারপরটাকে বলা হয় 5D সিরিজ, আর তারপরটাকে বলা হচ্ছে 6D সিরিজ। এটাকে বলা হয় প্রথম সন্ধিগত সারি, এটা দ্বিতীয় সন্ধিগত সারি, এটা তৃতীয় সন্ধিগত সারি, এটা চতুর্থ সন্ধিগত সারি। জার্কোনিয়াম কোথাকার? দ্বিতীয় সন্ধিগত সারি। হ্যাফনিয়াম কোথাকার? তৃতীয় সন্ধিগত সারি। মনে রাখবে, হ্যাঁ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। জার্কোনিয়াম দ্বিতীয় আর হ্যাফনিয়াম তৃতীয়। তাহলে এই মিলগুলো কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? দ্বিতীয় ও তৃতীয় সন্ধিগত সারির মধ্যে। এবার পড়ছি, দ্বিতীয় ও তৃতীয় সন্ধিগত সারির মৌলের পারমাণবিক আকারের সাদৃশ্য। কি বলছে? ল্যান্থানাইট সংকোচনের ফলে ল্যান্থানাইট পরবর্তী ষষ্ঠ পর্যায় মানে সিক্সথ পিরিয়ড, ষষ্ঠ পর্যায় মানে সিক্সথ পিরিয়ড, এটার কথা বলা হচ্ছে। হ্যাফনিয়াম তো ষষ্ঠ পর্যায়েই রয়েছে, তাই না? ষষ্ঠ পর্যায়ের সন্ধিগত মৌলসমূহের পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ পূর্ববর্তী পর্যায়ের একই শ্রেণীভুক্ত মানে জার্কোনিয়ামের ঠিক নিচেই থাকে হ্যাফনিয়াম, একই গ্রুপে রয়েছে। এটা একই শ্রেণীভুক্ত সন্ধিগত মৌলের পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধের প্রায় সমান হয়। তৃতীয় সন্ধিগত সারি মানে 5D, আর দ্বিতীয় মানে হচ্ছে 4D সারি, ঠিক আছে, সমান হয়। যেমন জার্কোনিয়াম ও হ্যাফনিয়াম, এর পারমাণবিক ব্যাসার্ধ যথাক্রমে 160 পিকোমিটার এবং 159 পিকোমিটার। ইজ দ্যাট ক্লিয়ার সবার কাছে? জার্কোনিয়াম আর হ্যাফনিয়ামের এই গল্পটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার, ভেরি গুড, ওকে। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে যাওয়ার আগে তোমাদেরকে বলছি, যে কোনো একটা মৌল বা যে কোনো একটা পরমাণু কীরকম ধর্ম প্রদর্শন করবে সেটা ডিপেন্ড করে একটা অনুপাতের উপরে। অ্যাকচুয়ালি এটাকে অনুপাত তো বলা উচিত নয়, এটা ভগ্নাংশের উপর ডিপেন্ড করে। কি ভগ্নাংশ সেটা? Q/R, মানে আধান বাই ব্যাসার্ধ। আধান বাই ব্যাসার্ধ, কোনো একটা মৌলের আধান এবং কোনো একটা আয়নের আধান এবং সেই আয়নের ব্যাসার্ধ, এই অনুপাতের উপর নির্ভর করে যে সেই মৌলটার প্রকৃতি কীরকম হবে, ঠিক আছে? সেই মৌলের প্রকৃতি নির্ভর করে হচ্ছে Q/R রেশিওর উপরে। Q হচ্ছে চার্জ আর R হচ্ছে ব্যাসার্ধ। বুঝতে পেরেছো? তো তোমাদেরকে একটা কথা বলি, ধরো আজকে বললাম জার্কোনিয়াম 2+ আর হ্যাফনিয়াম 2+। তোমরা একটা কথা বলো তো, এদের মধ্যে রাসায়নিক বা ভৌত ধর্মের কোনো পার্থক্য তোমরা দেখতে পাবে বা মিল কি দেখতে পাবো আমরা? প্রচুর মিল থাকবে। জার্কোনিয়াম অ্যাকচুয়ালি 4D সিরিজের, মানে 5th পিরিয়ডের। জার্কোনিয়াম 5th পিরিয়ড, পঞ্চম পর্যায়, দ্বিতীয় সন্ধিগত সারি। আর হ্যাফনিয়াম তৃতীয় সন্ধিগত সারি। হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স থাকা উচিত, উল্টে দেখা যাচ্ছে প্রচুর মিল। কেন বলো তো? কারণ দেখো, আমি জার্কোনিয়াম 2+, হ্যাফনিয়াম 2+, মানে দুটোরই অক্সিডেশন স্টেটটাকে +2 ধরে নিয়ে কাজ করছি, বা তোমরা +3 ধরে নিয়েও কাজটা করতে পারতে। মোট কথা, সমান অক্সিডেশন স্টেটে দুজনের চার্জটা সেম হবে। আর ব্যাসার্ধ তো আলাদা হওয়া উচিত, কারণ জার্কোনিয়ামের অনেক কম হওয়া উচিত, হ্যাফনিয়ামের অনেক বেশি হওয়া উচিত কক্ষপথের বৃদ্ধির জন্য। কিন্তু আমরা দেখেছি ল্যান্থানাইট সংকোচনের প্রভাব পড়ার জন্য এর ব্যাসার্ধটা হয়ে যায় 159 পিকোমিটার, এটা হয়ে যায় 160 পিকোমিটার, এটা হয়ে যায় 159 পিকোমিটার। তো ব্যাসার্ধ প্রায় সমান, তো আধানও সমান, ব্যাসার্ধ সমান। তার মানে Q/R এই ফ্যাক্টরটা জার্কোনিয়াম, হ্যাফনিয়াম এদের দুজনের জন্যই সমান হচ্ছে। তাহলে তোমরা বলো, দ্বিতীয় ও তৃতীয় সন্ধিগত সারির এই জার্কোনিয়াম এবং হ্যাফনিয়ামের ভৌত এবং রাসায়নিক ধর্মে কি প্রচুর পার্থক্য থাকবে বলো, নাকি মিল থাকবে? রাসায়নিক ধর্মের না মিল থাকবে, ভেরি গুড, একদম। কেন? কারণ Q/R এর উপর ডিপেন্ড করে রয়েছে। Q/R এর উপর ডিপেন্ড করে রয়েছে। তো আর তো সবার জন্য সমান, আর সবার জন্য না, ল্যান্থানাইট পরবর্তী মৌলগুলোর জন্য। দ্যাটস ইট। তাহলে আমরা পয়েন্টটাকে একটু পড়ে নিই, সুন্দর দেখে পয়েন্ট কি বলছে। একই জারণ অবস্থায় মেনশন করতে হবে, কিন্তু এরকম করলে হবে না যে জার্কোনিয়াম 3+, হ্যাফনিয়াম 2+, তাহলে চার্জ আলাদা হয়ে যাচ্ছে। চার্জ সেম রাখতে হবে। চার্জ কখন সেম থাকবে? যখন জারণ অবস্থা সেম। একই জারণ অবস্থায় জার্কোনিয়াম ও হ্যাফনিয়াম মৌল দুটির আধান ও ব্যাসার্ধের অনুপাত সমান হয়, কারণ তাদের পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান, এই যে 160 পিকোমিটার, 159 পিকোমিটার। আবার কোনো মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের মূল নিয়ন্ত্রক হলো, মূল নিয়ন্ত্রক মানে কোনো একটা মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম কি হবে সেটা কন্ট্রোল করে কে? Q/R রেশিও, বলেছে আধান ও ব্যাসার্ধের অনুপাত। এটা অপদার্থ। আমরা আগের দিনই শিখেছি একটা জিনিস, আধান মানে দুটো বিপরীত মানে আলাদা রাশির অনুপাত হয় না, ভগ্নাংশ বলা উচিত ছিল। আধান ও ব্যাসার্ধের ভগ্নাংশের উপরে, তাই তো? তাই জার্কোনিয়াম ও হ্যাফনিয়াম মৌল দুটির ভৌত ও রাসায়নিক ধর্মের প্রচুর সাদৃশ্য মানে মিল থাকে। ওই মৌলদ্বয়কে
প্রকৃতিতে একই আকরিকে পাওয়া যায়। একই আকরিক মানে জানো তো, যেখান থেকে ধাতু নিষ্কাশন করা হয়, ঠিক আছে? এবং ধাতু দুটিকে পরস্পর থেকে পৃথক করা অত্যন্ত কষ্টসাধ্য। কেন? পৃথক কখন করতে পারবে? ধরো আজকে বললাম দুটো জুড়ুয়া জুড়ুয়া আছে না, তো দুটো যমজকে আলাদা করা যায়? খুব মুশকিল হয়, তাই না? দুটো যমজকে আলাদা করা কিন্তু ভেরি টাফ। সেরকমভাবে জার্কোনিয়াম আর হ্যাফনিয়াম জুড়ুয়ার মতো কাজ করে, ওদেরকে আলাদাই করা যায় না, ঠিক আছে? আচ্ছা, এরকম তো এরকম সাদৃশ্য কি একমাত্র জার্কোনিয়াম আর হ্যাফনিয়ামই দেখাবে? না, আরও অনেক মৌলের ক্ষেত্রে এটা দেখতে পাবো, তবে সেগুলো ল্যান্থেনামের পরেই থাকতে হবে কিন্তু। হ্যাঁ, ল্যান্থেনামের আগে যেন না থাকে, তাহলে কিন্তু হবে না। যেমন কারা কারা হতে পারে? জার্কোনিয়াম হ্যাফনিয়াম যদি হতে পারে, নিওবিয়াম ট্যান্টালাম করতে পারে এই কাজটা, ঠিক আছে? তারপরে ট্যাকটিনিয়াম রিনিয়াম এরাও করতে পারে। মোটামুটি এরা সবাই মোটামুটি দেখাতে পারে এই সাদৃশ্যটা। বোঝাতে পারলাম? কারণ কিউ বাই আর রেশিওর উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার আই থিঙ্ক, কোনো ডাউট নেই এখান থেকে তোমাদের? ডাউট থাকলেও কিছু করার নেই, আর পারছি না বলতে। কালকে তোমাদের যাকে কিছু না। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে নেক্সট পয়েন্টটা পড়ানোর আগে একটু বলে রাখি। আচ্ছা, ধরো বললাম টাইটেনিয়াম থেকে জার্কোনিয়াম, মন দিয়ে শুনবে, টাইটেনিয়াম থেকে জার্কোনিয়াম ডেনসিটি ইজিকস টু কী হয়? ডেনসিটি মাস বাই ভলিউম, তো ঘনত্ব ইজিকস টু কী হয়? ভর বাই আয়তন। এবার আমরা যখন টাইটেনিয়াম থেকে জার্কোনিয়ামে আসছি, ভর বৃদ্ধি পাচ্ছে। কেন? অ্যাটমিক নাম্বার 22 থেকে 40 হয়ে যাচ্ছে, মানে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার সঙ্গে কী হচ্ছে তাহলে? ভর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেই সঙ্গে টাইটেনিয়াম থেকে জার্কোনিয়ামে যখন নামছি, কক্ষপথ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তো আয়তনটাও বৃদ্ধি পাচ্ছে, ভরও বৃদ্ধি পাচ্ছে, আয়তনও বৃদ্ধি পাচ্ছে। এবার দেখা যায় যে আয়তনের থেকে ভরের বৃদ্ধিটা একটু বেশিই হয়, সেই জন্য ঘনত্বটা আলটিমেটলি বৃদ্ধি পায়। কিন্তু তোমাদের কি মনে হয় টাইটেনিয়াম থেকে যখন জার্কোনিয়ামে নামবো, আচ্ছা একটা ভগ্নাংশের লবও যদি বাড়ে, হরও যদি বাড়ে, খুব একটা কি ফ্যাক্টরটা বাড়তে পারে? না। যদি এরকম হতো যে হর ফিক্সড, লব বাড়ছে, তাহলে বলতাম যে না অনেকটাই ভগ্নাংশটা বাড়ছে। কিন্তু এখানে তো ভর এবং আয়তন উভয়ই বাড়ছে, কিন্তু দেখা যাচ্ছে ভরের বৃদ্ধিটা একটু বেশি, তাই ঘনত্বটা আলটিমেটলি বেড়ে যাচ্ছে, তাই তো? কিন্তু টাইটেনিয়াম থেকে তাহলে যখন আমরা জার্কোনিয়ামে নামছি, বা যখন ভ্যানাডিয়াম থেকে আমরা নিওবিয়ামে নামছি, তখন কি ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে? হ্যাঁ, বৃদ্ধি পাচ্ছে। খুব বৃদ্ধি পাচ্ছে? না, কারণ ওক্ষেত্রে ভর এবং আয়তন উভয়ই বৃদ্ধি পাচ্ছে। এবার তোমাদের সামনে আমি একটা কোশ্চেন রাখছি, তোমরা বলবে অ্যান্সারটা কী হবে। জার্কোনিয়াম থেকে যখন আমরা হ্যাফনিয়ামে নামছি, 40 থেকে 72, মানে অ্যাটমিক নাম্বার 32 বেড়েছে। 32 বাড়া মানে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে 32খানা প্রোটন, নিউক্লিয়াসের বাইরে 32খানা ইলেকট্রন, প্লাস কতগুলো নিউট্রন বেড়েছে ভগবান জানে। তো ভর তো মারাত্মক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, কিন্তু পারমাণবিক আয়তন কি বৃদ্ধি পেয়েছে? ভর প্রচুর বৃদ্ধি পেয়েছে, কিন্তু পারমাণবিক আয়তন তো বৃদ্ধি পায় না, কারণ আমরা জানি জার্কোনিয়াম এবং হাফনিয়াম উভয়ের কিন্তু পারমাণবিক ব্যাসার্ধটা 159 160 মানে কাছাকাছিই থাকে, ফলে ব্যাসার্ধটা কাইন্ড অফ ফিক্সড হয়ে গেছে। মানে হর ফিক্সড, লব বেড়ে চলেছে চোচো করে লব বেড়েছে। লব যদি অতিরিক্ত পরিমাণে বাড়ে তাহলে ঘনত্ব বাড়বে। এবার তাহলে তোমরা আমাকে বলো, টাইটেনিয়াম থেকে যখন জার্কোনিয়াম নামছো, ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে কিন্তু অতটাও নয়। বাট যখন জার্কোনিয়াম থেকে হ্যাফনিয়ামে নামছো, তখন ঘনত্ব মারাত্মক পরিমাণে বৃদ্ধি পাবে কিনা বলো? কেন? আয়তন ফিক্সড, ভর প্রচুর বেড়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট, প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা দেখতে হবে। না বুঝে কিন্তু কেউ পাবে করবে না। কি জানি বাবা, বুঝতে পারছো কিনা? বুঝতে না পারলে কিন্তু আমাকে থামিয়ে দেবে। কি বলেছে? দ্বিতীয় ও তৃতীয় সন্ধিগত সারির মৌলের ঘনত্বের পার্থক্য। কি বলেছে? ল্যান্থেনাইট সংকোচনের ফলে 4D অপেক্ষা 5D, 4D মানে হচ্ছে দ্বিতীয় আর 5D মানে হচ্ছে তৃতীয় সারির সন্ধিগত মৌলগুলির ঘনত্ব অনেক বেশি হয়, কারণ একই গ্রুপভুক্ত 4D ও 5D সারির দুটি মৌলের পারমাণবিক আয়তন প্রায় সমান হলেও 5D সারির মৌলটির পারমাণবিক ভরের মান অনেক বেশি, তাই পারমাণবিক আয়তনটা প্রায় সমান, পারমাণবিক ভরটা অনেক বেশি।
পারমাণবিক ভরটা অনেক বেশি, ঠিক আছে। আচ্ছা, এই পয়েন্টটা, এই ফোর্থ পয়েন্টটা পড়লেও হয় না পড়লেও হয়, অত্যন্ত বেকার একটা পয়েন্ট। শুধু মনে রেখে দিও যে রাসায়নিক সক্রিয়তা হ্রাস পেতে থাকে ল্যান্থেনাইট সংকোচনের ফলে। এই জিনিসটা জেনে রাখবে, ল্যান্থেনাইট সংকোচনের ফলে পারমাণবিক আকার যদি অত্যন্ত হ্রাস পেয়ে যায়, তোমরা আমাকে বলো তো যে কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি বা রাসায়নিক সক্রিয়তা কিসের উপর নির্ভর করে? আগে যখন ইনঅর্গানিক পড়েছি তখন বলেছিলাম যে রাসায়নিক সক্রিয়তা কিসের উপর নির্ভর করে? কোনো একটা মৌল ইলেকট্রনের আদান প্রদান কীরকম করবে তার উপর নির্ভর করে। তোমরা বলো, পারমাণবিক আকার যদি অত্যন্ত হ্রাস পেয়ে যায়, যদি ক্ষুদ্র হয়ে যায়, তারা কি আর ইলেকট্রন ছাড়তে চাইবে? না। তো ইলেকট্রন যদি ছাড়তে না চায়, তাহলে কি ওরা খুব একটা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে? না, করবে না। তাহলে বিক্রিয়ায় যদি অংশগ্রহণ না করে, ইলেকট্রন যদি আদান প্রদান করতে না চায়, তাহলে ওদের সক্রিয়তা কি আছে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে? ওরা শুধু মৌল হয়ে ঢপের মতো বসে থাকবে, কোনো কাজ করতে পারবে না। তাহলে পারমাণবিক আকার হ্রাস পেলে কিন্তু রাসায়নিক সক্রিয়তা হ্রাস পায়, মনে রাখবে এটা। তাহলে ল্যান্থেনাইটের পরবর্তী মৌলগুলো যেহেতু দেখো, এবং অদ্ভুতভাবে পড়ছি এফ ব্লক, এফেক্ট গিয়ে পড়ছে সন্ধিগত মৌলের উপরে, ডি ব্লকের উপর গিয়ে পড়ছে। কি জ্বালাতন! কেন? কারণ ল্যান্থেনাইট সংকোচনের ফলে ওগুলোর আকার আরও ছোট হয়ে গেছে, ডি ব্লকেরগুলো। তাই যত আকার হ্রাস পেয়েছে তত রাসায়নিক সক্রিয়তা হ্রাস পেয়ে গেছে। ক্লিয়ার কি না বলো? এই পয়েন্টটা পড়ার দরকার নেই। নাও আই এম কামিং টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমরা একটু এবারে খাতায় লিখব, ঠিক আছে? এই পয়েন্টটা এবারে আমরা একটু খাতায় লিখব। সো হেডিং দাও পোলারাইজেশন, তাড়াতাড়ি করে হেডিং দাও পোলারাইজেশন। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, পোলারাইজেশন। তিনটে ছবি আঁকবো, চট করে এঁকে ফেলবে। ভালো করে বোঝার চেষ্টা করো। এটা ছিল একটা হচ্ছে ক্যাটাইন অ্যানায়ন, যেমন ধরো Na+Cl-, একে অপরের গায়ে প্লাস মাইনাসের জন্য যে আকর্ষণ হয়, সেই স্থির তাড়িতিক আকর্ষণ বলের জন্য একটা আরেকটার গায়ে লেগে রয়েছে, ঠিক আছে। এবার কি হলো, এটা ধরো ক্লোরিনের ইলেকট্রন ক্লাউড, ক্লোরিন তো নেগেটিভলি চার্জড, তাকে এই ক্ষুদ্র আকারের ক্যাটায়নটা কি করলো, Na+টা কি করলো, আস্তে আস্তে এই ইলেকট্রন ক্লাউডটাকে নিজের ভিতরে টানতে আরম্ভ করলো। এদিকে আয়। কেন? ইলেকট্রন ক্লাউড নেগেটিভ, ক্যাটায়ন পজিটিভ, তো ক্যাটায়নটাকে নিজের ভিতরে টানছে। তো যত টানবে একটু একটু করে কি হচ্ছে, ইলেকট্রন ক্লাউডটা, এই নেগেটিভটা দেখো, এটা অ্যানায়ন, তো অ্যানায়নটা একদম পারফেক্টলি এরকম স্ফেরিক্যাল টাইপের ছিল, কিন্তু হঠাৎ করে কিরকম একটা ডিফিউজ শেপ হয়ে গেল। হয়ে গিয়ে ওটা কী করছে, এই ইলেকট্রন ক্লাউডটা আস্তে আস্তে ক্যাটায়নটার ভিতর ঢুকে যাচ্ছে, এবং ঢুকতে ঢুকতে একটা সময় এমন হলো যে একদম পারফেক্টলি ডিস্ট্রিবিউট হয়ে গেল। লক্ষ্য করে দেখো, আমরা জানি দাদা প্লাসের মধ্যে মাইনাস মিশে গেলে কিন্তু নিউট্রাল হয়ে যায়। তাহলে দেখো আগে যে প্লাস মাইনাসটা ছিল আস্তে 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 নিউট্রাল হয়ে গেছে। তাহলে এবার তোমরা আমাকে একটা কথা বলো তো দাদা, NaCl তো একটা আয়নিক কম্পাউন্ড, আয়নীয় যৌগ। তোমাদের কি মনে হয় এরকম যদি কোনো একটা আয়নীয় যৌগের ক্ষেত্রে হয়, কোনো একটা আয়নীয় যৌগ যদি আস্তে 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 এরকম হয়ে যায়, নিউট্রাল হয়ে যায়, তাহলে কি ওটার মধ্যে আর আয়নীয় চরিত্র রইল? তোমাদের কি মনে হয়? আয়নীয় চরিত্র মানে প্লাস মাইনাস থাকতে পারে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন ক্লাউড শেয়ার হয়ে গেছে, ভাগাভাগি হয়ে গেছে। তোমরা আমাকে বলো এর মধ্যে কি আর আয়নীয় চরিত্র রইল? কে বলতে পারবে এর মধ্যে কি চরিত্র বৃদ্ধি পেয়েছে, বা কি চরিত্র তৈরি হয়েছে, আবিষ্ট হয়েছে? কেউ বলতে পারবে? আয়নীয় চরিত্র তো চলে গেছে, কিন্তু কি চরিত্র আবিষ্ট হয়েছে এর মধ্যে? নিউট্রাল হচ্ছে ওর চার্জ, নিউট্রালটা কোনো চরিত্র নয়, প্রশম হয়ে গেছে। আমি বলছি যে কি চরিত্র আবিষ্ট হয়েছে। কৌশলী, ডাইপোল তো প্লাস মাইনাস হয়, এখানে তো কোনো প্লাস মাইনাস নেই।
আরে আয়নীয় যৌগের উল্টো যৌগ কি হয় গো? একটা তো আয়নীয় যৌগ, আরেকটা যৌগ কি আছে? সমযোজী যৌগ না? সমযোজী যৌগ তো নিউট্রাল হয়, ইলেকট্রন পেয়ার শেয়ার হয়ে যায় না? তার মানে মনে রাখবে এখান থেকে আস্তে আস্তে এটাকে বলা হয় পোলারাইজেশন টপিকটা। হ্যাঁ, পোলারাইজেশনে কি হয়, প্লাস মাইনাস আস্তে আস্তে যেতে থাকে, মানে আয়নীয় চরিত্র কমতে থাকে এবং সমযোজী চরিত্র বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমরা বলতে পারি পোলারাইজেশনের জন্য, এখানে অ্যারো দিয়ে লিখে রাখো, পোলারাইজেশনের জন্য, ডিউ টু পোলারাইজেশন সমযোজী চরিত্র বৃদ্ধি পায়। তেরি কি হচ্ছে এটা? সমযোজী চরিত্র হ্রাস পায়। দেখো সমযোজী হ্রাস না, সমযোজী চরিত্রের বৃদ্ধি, সমযোজী চরিত্রের বৃদ্ধি, সমযোজী চরিত্রের বৃদ্ধি, সমযোজী চরিত্রের বৃদ্ধি। আচ্ছা, এবার আমি তোমাদের সামনে দুখানা এলিমেন্ট আনছি, একটা হচ্ছে একটা যৌগ আনছি, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এক্স ওয়াই। এরা দুজনেই ভেঙে যায় এ প্লাস এবং বি মাইনাসে, এ প্লাস এবং বি মাইনাসে। আর এক্স ওয়াই কী করে ভাঙে? এক্স প্লাস এবং ওয়াই মাইনাসে। একটা কথা একদম ক্লিয়ার হয়ে বুঝে নাও, যে আয়নীয় যৌগে পোলারাইজেশন বেশি পরিমাণে হবে, ভালো করে শুনবে, ঠান্ডা মাথায় শোনো, যে আয়নীয় যৌগে পোলারাইজেশন বেশি পরিমাণে হবে সেই যৌগে সমযোজী চরিত্র বেশি পরিমাণে ইনডিউসড হবে। কি বললাম? পোলারাইজেশন হওয়া মানে সমযোজী চরিত্র বেশি বৃদ্ধি পাচ্ছে। সমযোজী চরিত্র মানে ওদের মধ্যে প্লাস মাইনাস নেচার থাকে না, বা ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকে না বা কম থাকে। এবার আমি ধরো তোমাদেরকে বললাম যে এবি এবং এক্স ওয়াই এই দুজনের মধ্যে এবিতে পোলারাইজেশন বেশি হয়েছে, এবিতে পোলারাইজেশন বেশি হয়েছে। তাহলে তোমরা আমাকে বলো তো ক্যাটায়ন অ্যানায়নে সবচেয়ে বেশি কে ভাঙতে চাইবে, এবি নাকি এক্স ওয়াই? ফার্স্ট প্রত্যেকে যার যেটা মনে হচ্ছে, প্রত্যেকের অ্যান্সার দেখব। আমি প্রত্যেকে বললাম কিন্তু, কাউকে যেন রিমুভ করতে না হয়। কি বললাম? আমি বললাম যে এবি যৌগটাতে পোলারাইজেশন বেশি হচ্ছে। তো কোশ্চেনটা আমার এটা, যে এই দুটো যৌগের মধ্যে এবি এবং এক্স ওয়াই এর মধ্যে ক্যাটায়ন অ্যানায়নে ভাঙার টেন্ডেন্সি কার বেশি, এবি এবং এক্স ওয়াই এর মধ্যে? ওয়াই। কেন এক্স ওয়াই? কারণ এবি যৌগটাতে পোলারাইজেশন যদি বেশি হয়ে থাকে তাহলে এবি যৌগটার মধ্যে সমযোজী চরিত্র বৃদ্ধি পেয়েছে। সমযোজী চরিত্র মানে ওর ক্যাটায়ন অ্যানায়ন দেখাচ্ছে এখানে এ প্লাস বি মাইনাস, কিন্তু ভাঙার ইচ্ছাটা অত বেশি নেই। কিন্তু এক্স ওয়াইতে পোলারাইজেশন তার মানে অত বেশি হয়নি, তাই ওটার মধ্যে এখনও ভরে ভরে আয়নীয় চরিত্র রয়েছে। আয়নীয় চরিত্র থাকা মানে হচ্ছে ওর ক্যাটায়ন অ্যানায়নে ভাঙার টেন্ডেন্সি খুব বেশি, কারণ আমরা জানি আয়নীয় যৌগগুলি ক্যাটায়ন অ্যানায়নে ভাঙতে চায়। বুঝতে পেরেছো এত অবধি? তাই পোলারাইজেশন যত ভালো হবে ক্যাটায়ন অ্যানায়নে ভাঙার টেন্ডেন্সি কিন্তু কমে যাবে। বুঝতে পারলে? বেশ। এবার কোন যৌগে পোলারাইজেশন বেশি হবে, কোন যৌগে পোলারাইজেশন খারাপ হবে, সেটা বোঝার জন্য বিজ্ঞানী ফ্যাজানের একটা সূত্র আছে, ঠিক আছে, এটাকে আমরা বলি ফ্যাজান্স ল। ছবিটা এঁকে নিয়েছো আশা করি সবাই। এটা তো ফ্যাজান্স ল, ফ্যাজান্স রুল, বা তোমরা লিখতে পারো ফাজানের সূত্র। ফ্যাজান্স রুল অ্যাকচুয়ালি ওটা বাংলায় বলা হয় ফাজানের সূত্র। ফ্যাজান্স রুলে কি বলেছে, ইংলিশে লিখে রাখছি, এটা কোনো অসুবিধা নেই। নাম্বার 1 বলেছে, মানে পোলারাইজেশন কোথায় ভালো হয়, ক্যাটায়নের সাইজ। এক মিনিট, ক্যাটায়নের সাইজ যত ছোট হবে, হ্যাঁ মন দিয়ে শুনবে, ক্যাটায়নের সাইজ মানে হচ্ছে ক্যাটায়নিক সাইজ বা সাইজ অফ ক্যাটায়ন যত পুচকি হবে পোলারাইজেশন তত বেশি হবে। এভাবে লিখে রাখো, তাহলেই যথেষ্ট। ক্যাটায়নিক সাইজ যত ছোট হবে পোলারাইজেশন তত বেশি হবে। নাম্বার 2, ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নিক চার্জ
যত বেশি হবে পোলারাইজেশন তত বেশি হবে। নাম্বার 3, অ্যানায়নিক সাইজ যত বেশি হবে পোলারাইজেশন তত বেশি হবে। এবার চট করে তোমরা আমাকে অ্যান্সার দেবে ফাস্ট করে, ভেরি গুড, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে। NaCl আর MgCl2, NaCl আর MgCl2 এই দুটো যৌগের মধ্যে দেখো অ্যানায়নটা সেম রয়েছে, তাই পার্থক্য করে লাভ নেই। Na+Cl- আর এখানে হচ্ছে Mg2+ আর দুখানা Cl-, আমি একটাই Cl- লিখছি আপাতত। এবার আমাকে উত্তর দাও, অ্যানায়নটা তো দুটোতেই সেম রয়েছে, তাই অ্যানায়নকে কম্পেয়ার করে তো কোনো লাভ নেই, ক্যাটায়নটাকে কম্পেয়ার করো। ক্যাটায়নের চার্জ একটা জায়গাতে বেশি রয়েছে, একটাতে কম, তাহলে আমাকে পোলারাইজেশন কোনটায় বেশি হবে, NaCl না MgCl2? ফার্স্ট পোলারাইজেশন কোনটায় বেশি হবে? প্রত্যেকে MgCl2 তে বেশি হবে। তাহলে আমাকে বলো ক্যাটায়নিক ক্যারেক্টার কার বেশি, মানে আয়নিক ক্যারেক্টার কার বেশি? আয়নিক ক্যারেক্টার NaCl এর বেশি, ও বেশি ভাঙতে চাইবে তাড়াতাড়ি করে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি কম্পেয়ার করছি বিটুইন NaCl অ্যান্ড KCl, NaCl অ্যান্ড KCl। তো NaCl ভাঙে Na+Cl-, KCl ভাঙে K+Cl-, আবারও অ্যানায়ন সেম রয়েছে। ক্যাটায়নে দেখো চার্জটা সেম রয়েছে, তাহলে ক্যাটায়নের ডিফারেন্সটা কি আছে? এখানে ক্যাটায়নের সাইজে ডিফারেন্স আছে। আমরা জানি সোডিয়ামের থেকে পটাশিয়ামটা সাইজে বড় হয়। তাহলে এবার তোমরা আমাকে বলো পোলারাইজেশন কোনটায় বেশি হবে, NaCl না KCl? ক্যাটায়নিক সাইজ যত ছোট হবে পোলারাইজেশন তত বেশি হবে। সাধারণ অঙ্কিত প্রথমেই ভুল অ্যান্সার। ক্যাটায়নিক সাইজ যত ছোট, আরে তোমরা কি KCl বলছো? ক্যাটায়নের ভালো করে শোনো, আমি লিখে দিয়েছি ফার্স্ট পয়েন্ট ভুল। ফার্স্ট পয়েন্ট লেখা রয়েছে ক্যাটায়নের সাইজ যত ছোট হবে পোলারাইজেশন তত বেশি হবে। সোডিয়াম তো আকারে ছোট পটাশিয়ামের থেকে, তাই ওটা ইলেকট্রন ক্লাউডকে আরো বেশি টানতে পারবে। ক্যাটায়নের সাইজ যত ছোট হয় ও অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড তত বেশি করে টানে, তাই ওখানে পোলারাইজেশন বেশি হবে। তাই NaCl এ পোলারাইজেশন বেশি হবে। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? বুঝতে পেরেছো কি? সো এবার যে কোশ্চেনটা করব, আমার সবার অ্যান্সার, আমার সবার রেসপন্স দরকার, প্রত্যেকের রেসপন্স চাই আমার, কারণ একটা ছোট্ট কথা বোঝাতে অনেকটা বলতে হয়েছে। LaOH3 এটা কি থাকে? এটা থাকে হচ্ছে La3+ আর 3টে OH- আয়ন। আর LuOH3 Mg2+টার তো চার্জ বেশি। বুঝলাম না কি বলে, কার চার্জ বেশি? Mg2+টার চার্জ বেশি। পোলারাইজেশনটা তো ওটাতে বেশি হওয়া দরকার। এই দাঁড়াও, কোনটা ক্ষেত্রে বলছো? এখানটায় বলছো কি? এই মেয়েটা কি বলে রে? তুমি কি আমি যেটা এখন করাচ্ছি এটার ক্ষেত্রে বলছো কি? ওই যে NaCl আর MgCl2। হ্যাঁ, NaCl আর MgCl এর মধ্যে কি বলছো? আমি বলছি যে NaCl এর পোলারাইজেশনটা বেশি হবে, আমি তো এটা বললাম। ও তুমি NaCl আর MgCl2 এর মধ্যে বলছো, এটার মধ্যে বলছো? হ্যাঁ, তো ওখানে তো MgCl2 তে পোলারাইজেশন বেশি হবে, আমি তো সেটাই বললাম। তারপরে বললাম যে তাহলে আয়নিক ক্যারেক্টার কার বেশি? পোলারাইজেশন যার বেশি তার সমযোজী চরিত্র বেশি, আয়নীয় চরিত্র কার বেশি হবে তাহলে? NaCl। হ্যাঁ, আচ্ছা, ভার্মে যায় সমস্ত, এখন এটার দিকে মন দাও এবার। হ্যাঁ, LuOH বলছো কি করে ভাঙে? Lu3+ আর 3OH-। আচ্ছা, অ্যানায়নটা তো ফিক্সড, অ্যানায়নটা তো সেম, কম্পেয়ার করে লাভ নেই। এলে তো 3+, LU তো 3+, তাহলে চার্জ তো সেম ক্যাটায়নের, তাহলে ক্যাটায়নের আকারই পড়ে রইলো শুধুমাত্র কম্পেয়ার করার জন্য। তোমাদের হাতে ডিসিশন, তোমরা চ্যাটে অ্যান্সার করো, কার পোলারাইজেশন বেশি হবে ফার্স্ট। প্রত্যেকের অ্যান্সার চাই আমার। কে ভুল বলছে কে ঠিক বলছে আমি দেখবো। শুধু এলে না এলিউ এটাই লেখো, এলে না এলিউ এটুকু লিখলেই হবে। সবাই এলিউ বলছে, কে কে রেসপন্স করছে না? বুঝলাম না মানেটা কি? তুমি কি অন্য দুনিয়ায় রয়েছো পৌশালী? আমি বলছি LaOH3 আর LuOH3 ভাঙছে La3+
3OH মাইনাস, Lu3 প্লাস 3OH মাইনাস, 3OH মাইনাস 3OH মাইনাস অ্যানায়নটা দুটোর ক্ষেত্রে সেম, কমন, তাই ওটার রেসপেক্টে আমরা কম্পেয়ার করব না, আমরা কম্পেয়ার করব ক্যাটায়নটার রেসপেক্টে। আমি ফ্যাজান্স রুলে কি লিখে দিয়েছি এখানে, ক্যাটায়নের সাইজ যত ছোট হবে, প্রথম কথা অ্যানায়নের সাইজ সেম, অ্যানায়ন জিনিসটা সেম, তাই কম্পেয়ার করার কোনো কারণ নেই, OH মাইনাস দেখবই না। সেকেন্ড পয়েন্টটা দেখো, আমি বলেছি ক্যাটায়নের চার্জ যত বেশি হবে পোলারাইজেশন তত বেশি হবে, কিন্তু ক্যাটায়নের চার্জ দুটোর ক্ষেত্রেই, তোমার গলা টিপে দেবো কিন্তু গিয়ে আমি এবারে এলে বলছে ক্যাটায়নের চার্জটা দুজনের জন্য সেম, তো ওটাও কম্পেয়ার করবো না, কম্পেয়ার করবো ক্যাটায়নিক সাইজের রেসপেক্টে। দেখো লিখেছি ক্যাটায়নিক সাইজ যত কম হবে পোলারাইজেশন তত বেশি হবে। এলের সাইজ কম বুঝি, ল্যান্থানাইট সংকোচন এই পড়ালাম। ল্যান্থানাম থেকে যত লুটেশিয়ামের দিকে আসছি পারমাণবিক আয়নীয় আকার হ্রাস পাচ্ছে, তাহলে ল্যান্থানাম এবং লুটেশিয়ামের মধ্যে Li3 প্লাসের আকারটা ছোট, Li3 প্লাসের আকারটা বড়, তাহলে এবার বলো কোনটা হবে? থ্যাংক গড, LuOH হোল 3। তাহলে তোমরা সবাই বলেছো LuOH হোল 3, ভেরি গুড। এবার আমার তোমাদের কাছে এটা জানতে ইচ্ছা করছে, LuOH হোল 3 যদি হয় পোলারাইজেশন, তাহলে আয়নীয় চরিত্র কার বেশি গো? LuOH হোল 3 বেশি, তাই তো? লাস্ট কোশ্চেন আমার এখান থেকে, মানে এই পার্টে লাস্ট কোশ্চেন। তোমরাই বলেছো যে LuOH হোল 3 আর LuOH হোল 3 মধ্যে পোলারাইজেশন LuOH হোল 3 তে বেশি হয়, তাহলে আয়নীয় চরিত্র এর বেশি, আয়নীয় চরিত্র এর বেশি মানে এ বেশি পরিমাণে ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাঙতে চাইবে। লক্ষ্য করে দেখো তো অ্যানায়ন হিসেবে কি বার করছে ও দাদা, ও অ্যানায়ন হিসেবে বার করছে OH মাইনাস আয়ন। বিজ্ঞানী আরহেনিয়াসের মত অনুযায়ী, বিজ্ঞানী আরহেনিয়াসের তত্ত্ব অনুযায়ী যে যৌগ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় OH মাইনাস আয়ন প্রস্তুত করে বা OH মাইনাস আয়ন উৎপন্ন করে অ্যানায়ন হিসেবে, তাকে বলা হয় ক্ষার বা অম্ল। তাহলে তোমরা আমাকে বলো যে La এবং Lu এই দুজনের মধ্যে, এই দুটো হাইড্রোক্সাইডের মধ্যে কে বেশি আয়নিক ক্যারেক্টার শো করছে? LuOH হোল 3, কারণ ওর পোলারাইজেশন বাজে হচ্ছে, Luর পোলারাইজেশন বেশি হচ্ছে, তাই এটা সমযোজী চরিত্র, ক্যাটায়ন অ্যানায়নে বেশি ভাঙতে চাইছে না। LuOH হোল 3 পোলারাইজেশন অত ভালো হয় না, তাই ওটার আয়নীয় চরিত্র বেশি, তাই ওটা ক্যাটায়ন অ্যানায়নে বেশি ভাঙতে চায়, তাই ওটা বেশি পরিমাণে OH মাইনাস আয়ন উৎপন্ন করতে চায়। তাই আম্লিক ধর্ম, বেসিক প্রপার্টি, আম্লিক ধর্ম কার বেশি? LuOH হোল 3 না LuOH হোল 3? আনসার। আরে এটা তো ভয়ঙ্কর অমানুষের দল, এত কিছুর পরেও বলছে LuOH হোল 3টা বেশি পরিমাণে আয়নে ভাঙতে চাইছে, কারণ ওটা আয়নীয় চরিত্র বেশি, পোলারাইজেশন বাজে হয়েছে ওটার, OH মাইনাস আয়নটা বেশি পরিমাণে প্রডিউস করছে, তাহলে আম্লিক ধর্ম ওর Luর বেশি হবে নাকি এর বেশি হবে? আমি OH মাইনাস আয়ন যদি ত্যাগ করে তাহলে তো সেটা ক্ষার হয়। হ্যাঁ সঞ্চারী কি বলছো বলো? স্যার বলছি OH মাইনাস আয়ন ত্যাগ করলে সেটা তো ক্ষার হয়। ও সরি, আমার আমার ভুল। সো সরি বৈশালী অ্যান্ড অঙ্কিত, তোমরা ঠিকই বলেছো। সরি 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 বৈশালী অ্যান্ড অঙ্কিত, আই এম রিয়েলি সরি। আমি কি বলেছিলাম যেন, আমি আমলিক বলে ফেলেছি। ওকে স্যার, দা বাংলা টানটা হবে, হ্যাঁ বলো ক্ষারীয় কোনটা বেশি? ওকে ওকে, ক্ষারীয় কোনটা বেশি? তাহলে যারা ল্যান্থানাম বলেছো তারাও মানুষ। বেসিক 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 কে হবে তাহলে তাড়াতাড়ি করে? OH মাইনাস যে প্রডিউস করবে সে বেশি বেসিক, সো ইটস ল্যান্থানা। সঞ্চারী একজন, দুজন, তিনজন, চারজন, আর কোথায়? পৌঁছালে কি হবে, LuOH হোল 3 না LuOH হোল 3? চ্যাটে বলো, এই আনমিউট করে বলো। এলে হবে, ভেরি গুড। সো দেখি কি বলছে জায়গাটা। তাহলে বিজ্ঞানী ফ্যাজানের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি
যে LaOH হোল 3 এবং LuOH হোল 3 এর মধ্যে যেহেতু Lu3+ আয়নের পারমাণবিক আকার কম, তাই এখানে সমযোজী চরিত্র বেশি। সমযোজী চরিত্র বেশি মানে এটা OH- আয়ন বেশি পরিমাণে প্রস্তুত করতে পারে না, তাই এটার ক্ষারকীয়তা কম। তাই অবভিয়াসলি LaOH হোল 3 ক্ষারকীয়তা বেশি হবে। এবার তাহলে তোমরা আমাকে বলো, যদি এরকম যৌগ থাকে LaOH হোল 3, CeOH হোল 3, এরকম করতে করতে আলটিমেটলি সবকটা যদি 14টা মৌলের যদি হাইড্রোক্সাইড তৈরি করা হয় LuOH হোল 3 এর মধ্যে, সবচেয়ে বেশি ক্ষারীয় ধর্ম কার হবে? যত উপর থেকে নিচের দিকে নামছো আয়নিক আকারগুলো হ্রাস পাচ্ছে, ক্যাটায়নের আকারগুলো হ্রাস পাচ্ছে। ক্যাটায়নের আকার যত হ্রাস পাচ্ছে পোলারাইজেশন বেশি হচ্ছে। পোলারাইজেশন বেশি হচ্ছে মানে সমযোজী চরিত্র বৃদ্ধি পাচ্ছে। সমযোজী চরিত্র বৃদ্ধি পাচ্ছে মানে OH- আয়ন প্রস্তুত করার প্রবণতা হ্রাস পাচ্ছে। OH- আয়ন প্রবণতা হ্রাস করার প্রবণতা OH- আয়ন উৎপন্ন করার প্রবণতা হ্রাস পাচ্ছে মানে ক্ষারকীয় ধর্ম হ্রাস পাচ্ছে। তাহলে সবচেয়ে বেশি ক্ষারক কে ঋষা? সবচেয়ে বেশি ক্ষারকীয় কে? এটাই বেশি হবে। বাহ, ভেরি গুড, উদ্ধার করেছো আমাকে। সো এবার একটু পড়ে দিই, টপিকটা কোথায় গেল? ল্যান্থানাইট আয়নগুলির ব্যাসার্ধ La3+ থেকে শুরু করে Lu3+ পর্যন্ত ক্রমান্বয়ে হ্রাস পায় এবং তদনুযায়ী এবং সেইভাবে এদের সেই অনুযায়ী এদের হাইড্রক্সাইডটাকে কীভাবে লিখেছে? LnOH হোল 3। দাদা এটা কেন লিখলো? এখন জিজ্ঞেস করুন এটা কেন লিখলো? কারণ এলেনটা হচ্ছে ল্যান্থানাইট যৌগসমূহের সাধারণ সংকেত। সমযোজী ধর্ম ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে ফ্যাজানের নিয়ম অনুযায়ী। কেন? ক্যাটায়নিক আকার যত কমবে পোলারাইজেশন বেশি হবে, সমযোজী ধর্ম বৃদ্ধি পাবে। সমযোজী ধর্ম বৃদ্ধি পাওয়ার ফলে ক্ষার ধর্ম হ্রাস পায়। তাই LaOH হোল 3 এর ক্ষার ধর্ম সবচেয়ে বেশি এবং LuOH হোল 3 এর ক্ষার ধর্ম সবচেয়ে কম। প্লিজ রেসপন্স সবাই, এত অবধি পুরো এফ ব্লক বুঝতে পেরেছো কিনা? মাই গড। আচ্ছা, কাল সকালের জন্য তোমাদের একটা ছোট্ট পড়া দিচ্ছি, এইটা একটু পড়ে রেখো তো। জাস্ট এই টেবিলটা, আর কিচ্ছু পড়তে হবে না কাউকে। এই টেবিলটা শুধু একটু পড়ে রেখো, আর কিচ্ছু না। যাতে এটা জিজ্ঞেস করলে বলতে পারো দেখো 3+ সবাই, জারণ স্তর 3+ সবাই দেখাচ্ছে, কারণ 3+টা হচ্ছে স্টেবল। শুধু মনে রাখবে যে +2 কারা কারা দেখাচ্ছে না, জিজ্ঞেস করলেই বলতে পারো। আর +4 কারা কারা দেখাচ্ছে, ব্যাস, আর কিছু লাগবে না। এইটুকু শুধু কালকের জন্য তোমরা করে রাখো, এটা তোমাদের কালকের পড়া। ওকে, কাল বেলা তোমাদের কটায় দেখা হচ্ছে? তোমাদের সঙ্গে বেলায় দেখা হচ্ছে 11:30, মানে দেখা হচ্ছে মানে অনলাইনে। গুড নাইট এভরিওয়ান।